যেহেতু আপনি নিজেও মিয়ানমারে গেছেন, কাজ করেছেন, দেখেছেন, তাদের প্রত্যেকটা মানুষের আপনি ভেতরে কিছুটা বোঝার চেষ্টাও করেছেন। শহীদুজ্জামান স্যার যেটি বলছিলেন যে আপনি শুনলেন ওনার বক্তব্য, কিন্তু মূলত আপনার কাছে আসতে চাই যে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মিয়ানমারের সরকারের পক্ষ থেকে যে আশ্বাস বা ঘোষণা পেয়েছে, এখন আসলে সরকারকে কি করা উচিত বা আপনার কি পরামর্শ হবে অন্তর্বর্তী, যেহেতু আপনি এই রোহিঙ্গা বিষয় এবং নিরাপত্তা বিষয় আপনার মূল পড়াশোনা বা গবেষণা? জি, আমরা 2017 থেকে প্রত্যেকেই একটা কথা বলেছি যে এই রোহিঙ্গা ইস্যুটা মনোস্ট্রিং কোনো সমস্যা নয়, অর্থাৎ উৎস এক জায়গা থেকে সমস্যাটার উৎপত্তি হয়েছে এবং এক জায়গাতে গেলেই আমি সমাধান করতে পারবো, এরকম কিন্তু বিষয় নয়। এবং এটার ভেতরে অনেক ধরনের স্টেক হোল্ডার্সের সাথে সম্পৃক্ত, এইটা বহু পক্ষ জড়িত, স্টেট এবং নন স্টেট স্টেক হোল্ডার্স অনেকে জড়িত। এবং যত দিন যাচ্ছে তত বেশি, বিশেষ করে বহিঃশক্তির ইনভলভমেন্ট তত বেড়েছে কিন্তু। সো ফলে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো সকল স্টেক হোল্ডার্সদের তাদের ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি কতটুকু ইনভলভমেন্ট তার উপরে ভিত্তি করে আমাদেরকে এঙ্গেজমেন্টটা করতে হবে। সে ফর এক্সাম্পল ইন্টারনাল যে তিনটা আমি এখন আপাতত দেখছি, তিনটা পক্ষ, একটা পক্ষ হলো তাতমাদাও, একটা পক্ষ আরাকান আর্মি এবং থার্ড পক্ষ হলো এনইজি গভর্নমেন্ট। সো এই তিনটা পক্ষকে আপনি কিভাবে এঙ্গেজ করছেন, আস্থায় কিভাবে নিচ্ছেন, একটার সাথে আরেকটার পার্সপেক্টিভ আস্থা কিন্তু রিলেটেড আস্থা, এরকম না যে আমি কমপ্লিটলি নিয়ে নিলাম একজনকে, কিন্তু একজনকে নিলে আরেকজন যে বিরাগভাজন হতে পারে এই আঙ্গিকটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে যে আপনি হয়তোবা তাতমাদাওর সাথে ট্র্যাক 1 ডিপ্লোমেসি দিয়ে এঙ্গেজ করতে পারবেন, কিন্তু আরাকান আর্মি কিন্তু নন স্টেট স্টেক হোল্ডার্স, সো তার সাথে কিন্তু আপনি ট্র্যাক 1 দিয়ে কাজ হবে না, তাকে আপনাকে 1.5 বা 2 ট্র্যাক 2 ডিপ্লোমেসি দিতে হবে। এটা যেমন সত্য, আবার এট দ্য সেম টাইম এটা তো ইংরেজি টার্ম দর্শকদের জন্য, যে ট্র্যাক 2 আমি একটু ব্যাখ্যাটা বলি। যেমন দুটো দেশের ভিতরে যে সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ করে, এটা সাধারণত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক কূটনৈতিক যে চ্যানেল, এইগুলা নর্মস প্র্যাকটিসেস এইগুলা মেনে যে যোগাযোগ করে, এটাকে আমরা ট্র্যাক 1 সাধারণত ফর্মাল রিলেশনশিপ। ট্র্যাক 1.5 গোপনে করবে এবং এইখানে তার সাথে কিছুটা ইনফ্লুয়েন্সও জড়িত। ট্র্যাক 2 হলো কমপ্লিটলি কাইন্ড অফ সেমি ফর্মাল একটা যোগাযোগ, এঙ্গেজমেন্ট, যে এঙ্গেজমেন্টটা পরবর্তীতে রেফার করা যাবে। সো আমাদের এখানে যেহেতু আরাকান আর্মি হলো একটা নন স্টেট স্টেক হোল্ডার, সেখানে ফর্মালি আপনি যোগাযোগ করতে পারবেন না, আন্তর্জাতিক নর্মসে এটা অ্যালাউ করবে না। কিন্তু এইখানে যেহেতু বিষয়টা খুব জটিল, সেই জন্য আপনাকে ট্র্যাক 1.5 বা ট্র্যাক 2 ডিপ্লোমেসি ব্যবহার করতে হবে। সো এইটা বললাম ইন্টারনাল। এক্সটার্নালি যেমন দ্য ইনফ্লুয়েন্স যেটা আছে চায়নার অন মিয়ানমার, এবং শুধু আমি মিয়ানমার বলতে আমি বলতে চাচ্ছি অল 3 গ্রুপস, আরাকান আর্মি, তাতমাদাও অ্যান্ড এনইজি গভর্নমেন্ট। আমি আজকেই বোধহয় পড়লাম যে মিয়ানমারে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের কারণে চাইনিজ অনুরোধের কারণে 1 মাসের জন্য যুদ্ধবিরতি বলেছে 3 ব্রাদারহুড। এই 3 ব্রাদারহুডের একজন কিন্তু আরাকান আর্মি। সো তার মানে বুঝতে হবে যে চাইনিজ ইনফ্লুয়েন্স অন মিয়ানমার, এই যে 3টা গ্রুপ, তাতমাদাও, আরাকান আর্মি অ্যান্ড এনইজি, 3টা গ্রুপের উপরই আছে। সো তাদেরকে, চায়নাকে আপনি সাইডে রেখে এই সমস্যার সমাধান অসম্ভব। এট দ্য সেম টাইম আবার ইন্ডিয়ান ইন্টারেস্ট যেটা আছে, ইন্ডিয়ান ইন্টারেস্টটাকেও মাথায় রাখতে হবে। লোক যেমন ইন্ডিয়ান যে ইনভেস্টমেন্ট যেটা আছে, প্লাস কালাদান প্রজেক্ট, তারা যেটা চাচ্ছে 7 সিস্টারকে কানেক্টিভিটি করার জন্য, এই কালাদান প্রজেক্টের পুরো লাইনটা দখল করে আছে কিন্তু হলো আরাকান আর্মি। আচ্ছা, সো আরাকান আর্মি একদম আপ টু পালেতুয়া, চীন, এই পুরোটাই দখল করেছে আরাকান আর্মি। সো ইন্ডিয়াকেও আমাদেরকে সাথে নিয়ে রাখতে হবে ইন অর্ডার টু রিজলভ দিস ইস্যু। প্লাস হলো যেটা ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে করতে পারে, গর্ব করার মতো, আমরা সবাই গর্ব করতে পারি যে ইনভলভমেন্ট অফ ইউএন।
যেখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসা হয়েছে, 1 লক্ষ রোহিঙ্গার সাথে একটা ইফতার করেছে। উনিও বলেছেন যে ওনার পক্ষে যতদূর সম্ভব সেটাকে রোহিঙ্গার সমস্যাটাকে সমাধান করার জন্য। তো তার মানে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে তার নিজ নিজ এঙ্গেজমেন্ট অথবা কতটুকু তার ডাইরেক্টলি ইনভলভমেন্ট আছে তার উপরে ভিত্তি করে যদি বর্তমান সরকার এই কাজগুলো করেন, আমরা অবশ্যই আশাবাদী হতে চাই এটা সমাধান জন্য। স্যার, আপনার কাছে আসতে চাই যে অন্তর্বর্তী সরকার তো ডক্টর খলিলুর রহমান সাহেব তিনি হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। আপনাদের দিক থেকেও তো অনেক সময় অনেক ধরনের পরামর্শ চাওয়া হয় সরকারের কাছে। যদি সরকার আপনাদের কাছে পরামর্শ চান, তাহলে আসলে মানে সংক্ষেপে যদি বলেন যে কী পরামর্শ দেবেন সরকারকে যে রোহিঙ্গা প্রত্যাবাসন একদম সাস্টেনেবল, আপনি যেটা আপনি বলছিলেন যে এটা দীর্ঘস্থায়ী এবং শান্তিপূর্ণ হতে হবে তাদের নিজ বাসভূমি। আমি একজন বেসামরিক ব্যক্তি হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন এই যে ইনসার্জেন্সি বিষয়টার উপর পড়াশোনা করেছি, পড়িয়েছি। আমি গত 2-3 বছর ধরে একটা জিনিসের উপর জোর দিচ্ছিলাম, যেটা আওয়ামী লীগ সরকার, আগেকার সরকার একেবারেই তাচ্ছিল্যের চোখে দেখেছে। এই গভর্নমেন্ট হয়তো এই বিষয়ে, সেটা হচ্ছে যে এই যেহেতু রোহিঙ্গাদেরকে রিকগনিশন দেয়া হয়েছে, মায়ানমার সরকার তাতমাডর নিজেই রোহিঙ্গা শব্দটা ব্যবহারে কোনো আপত্তি করেনি। রোহিঙ্গাদের নিজস্ব ফাইটিং ফোর্স ডেভেলপ করা উচিত। এটাই আমি অ্যাডভাইস করব যে রোহিঙ্গারা দীর্ঘ সময় তাদের নিজের একটা ফাইটিং ফোর্স ডেভেলপ করতে চেষ্টা করেছে। দীর্ঘদিন তারা খুবই কাপুরুষোচিত, অন্তর্নিহিত, মানে এত রিপ্রেশন যে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। এখনকার যে জেনারেশন অফ রোহিঙ্গা, এরা কিন্তু ঘরে বসে থাকতে চায় না। এদের মধ্যে থেকে যে আরএসও ডেভেলপ করেছে, আরসা ডেভেলপ করেছে, এগুলোকে নানা রকমের ওই মৌলবাদের সাথে জড়ায়ে তাদেরকে ডেমোনাইজ করা হয়েছে। কিন্তু সত্যি কথা হচ্ছে যে এথনিক আইডেন্টিটি যেভাবে রয়েছে, রাখাইনদের নিজস্ব আরাকান আর্মি রয়েছে, অন্য জাতি গোষ্ঠীদের রয়েছে, দীর্ঘমেয়াদে যদি রোহিঙ্গাদের ধরেন ফেরত নেওয়াও হয়, তাদের অস্তিত্ব বজায় রাখতে হলে রোহিঙ্গাদের নিজস্ব একটা এথনিক ফাইটিং গ্রুপ থাকাটা মোটেও কঠিন না। ওদের যা পপুলেশন, আমার মনে হয় 50,000 স্ট্রং ফাইটিং ফোর্স গড়ে তুললে তখন আরাকান আর্মি আর রোহিঙ্গারা তারা কিন্তু ডেটার করবে, মানে একে অপরকে খাটো করবে না। আর আরেকটা বড় কথা হচ্ছে যে আমাদের জন্য রোহিঙ্গাদের একটা ফোর্স থাকলে আমাদের একটা বাফার সৃষ্টি হবে। আমরা আরাকান আর্মিকে আমাদের বর্ডারে রাখাটা রিস্কি, বিকজ দে আর ভেরি আনপ্রেডিক্টেবল, এবং তাদের মানে অত্যন্ত উগ্র একটা মানসিকতা এত জিতেছে যে তাদের পার্শ্ববর্তী দেশে হস্তক্ষেপ করা বা সামরিক অভিযান চালানো এটা অসম্ভব কিছু না। আমরা মাঝে মাঝে উই গেট ওয়ারিড যে তারা নদীতে ধরে নিয়ে যায়, আমাদের ট্রলার ধরে নিয়ে যায়। কাজেই আমাদের জন্য দীর্ঘমেয়াদী চিন্তা করলে ইট ইজ এ গুড আইডিয়া টু হ্যাভ এ বাফার, এবং এটা অসম্ভব না। আমরা যতদিন না রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারছি, সেই সময়টুকুতে রোহিঙ্গাদের যে এইজ গ্রুপটা রয়েছে যারা করে, তারা অলরেডি কিন্তু নেমে গিয়েছে মাঠে। অল উই হ্যাভ টু ডু ইজ গিভ দেম দ্য প্রপার ট্রেনিং, টিচ দেম ডিসিপ্লিন, এবং আমাদের বন্ধু প্রতিম দেশ রয়েছে টার্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যারা এই বিষয়ে আমাদেরকে হেল্প করবে যে ওদেরকে একটা স্টেবল একটা ফাইটিং ফোর্স হিসেবে ডেভেলপ করতে। দর্শক, আবারও আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। ৭১ মুখোমুখি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন।